পরম্পরার তারকা শিল্পী বলতে সাধারণত আমরা এমন পরিবার বা ধারাকে বুঝি যেখানে শিল্প সংস্কৃতির চর্চা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বাহিত হয়। অভিনয়, সঙ্গীত বা শিল্প সংস্কৃতি পরিবারের পূর্বসূরিদের দেখানো পথ ধরে পরবর্তী প্রজন্মের শিল্পীরা নিজ নিজ যোগ্যতায় তারকা খ্যাতি অর্জন করেছেন। ঠিক তাই আজ আমরা তেমন দুইজন সাংস্কৃতিক পরিবারের তারকা শিল্পীদের নিয়ে পরম্পরার তারকা হয়ে ওঠার গল্প শুনব তাদের কাছ থেকে। আপনাদের সাথে আছি আমি সালিহা সাথী। আমাদের সাথে আছেন খ্যাতনামা পরিচালক ও অভিনেতা আমজাদ হোসেনের সন্তান অভিনয় শিল্পী ও নির্মাতা সোহেল আরমান। আরও আছেন বরেণ্য সঙ্গীত শিল্পী বশির আহমেদের সন্তান সঙ্গীত শিল্পী হুমায়রা বশির। স্বাগত আপনাদের ডিবিসি নিউজের বিশেষ আয়োজন পরম্পরায় তারকা। ঈদের শুভেচ্ছা দুজনকেই। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের নামের থেকে সম্ভবত ধারণা পেয়েছেন আমরা আসলে আমাদের আলোচনাটা কিনে পরম্পরায় তারকা। আমরা আজকে কথা বলবো আমজাদ হোসেন এবং বশির আহমেদকে নিয়ে, শুনবো তাদের অনেক অজানা গল্প, তাদের জীবনের গল্প। সোহেল আরমান, আমজাদ হোসেন একাধারে নাট্যকার, চলচ্চিত্রকার, কাহিনীকার, অভিনেতা, গল্পকার, ছড়াকার, মানে আমি এমন কোনো বিশেষণ নেই যে তার নামের আগে আমি যুক্ত করা বাদ দিতে পারবো। এমন একজন কৃতি গুণী শিল্পীর সন্তান আপনি। আপনার কাছে জানতে চাইবো ছোটবেলার আপনার পারিবারিক আবহ কেমন ছিল? আচ্ছা, ছোটবেলার আমার যে পরিবেশ সেটা অন্যান্য ছেলেদের বা বাচ্চাদের মতো যেটা সেটাই। স্কুলে যেতাম, আসতাম, টিচার আসতো, পড়াতো, কিন্তু এর ফাঁকে ফাঁকে বাবাকে আবিষ্কার করাটা ছিল ভিন্ন। বাবাকে খেয়াল করতাম, তার কাছে অনেক তখনকার সেই সময়ে অনেক তারকা শিল্পীরা আসতেন আমাদের ড্রয়িং রুম, মানে যেটা বৈঠকখানা বলে আর কি। সেখানে তাদের আড্ডা, আলোচনা, কোনো সৃষ্টি নিয়ে তর্ক বিতর্ক। বাবার সাথে থাকার কারণে আমি কেন যেন ছোটোবেলার থেকেই, মানে আমার এটা সৌভাগ্য বলতে হয় যে আমি বাবার সান্নিধ্য বেশি পেয়েছি। আমার অন্যান্য ভাই বোনের থেকে আমি বেশি পেয়েছি, এবং কেন যেন বাবা আমাকে নিয়ে ঘুরতে যেতেন, আমাকে নিয়েই বেড়াতেন, এবং তার শুটিং স্পট থেকে শুরু করে রেকর্ডিং স্টুডিও থেকে শুরু করে সব ব্যাপারেই আমি হয়তো, মানে ওটাকে কি বলে ছোটোবেলায়, বায়না করা বা গো ধরা যে আমি যাব, বাবার সাথেই থাকবো। হ্যাঁ, তো বাবা যখন কান্না থামাতে পারতেন না, তো বাবার সাথে তো স্বাভাবিকভাবেই 2-3 জন সহযোগী থাকতেন, ওকে নিয়ে চলো। তো আমাকে যখন নিয়ে যেত, তো আমার নাম, এখানে একটা মজার ব্যাপার আছে, যেটা আমাকে সোহেল আরমান হিসেবে সবাই চেনে, কিন্তু আমার বাবা বোধহয় সোহেল বা আরমান খুব কম ডেকেছে আমাকে। আচ্ছা, ডাক নাম ছিল বাবার দেওয়া? বাবার দেয়া ডাক নাম ছিল, আমার ডাক নাম ছিল আসলে নিউটন। আচ্ছা। তো সেই নিউটন থেকে আমার বাবার অনেক ডাকতে কষ্ট হয়ে গেল। সে বললো যে না, ওকে আমি, মানে হঠাৎ করে আমি ক্লাস 3-4 থেকে খেয়াল করছি বাবা আমাকে নিউ বলে ডাকে। আরো শর্ট ফর্ম? হ্যাঁ, আরো শর্ট ফর্ম। তো বন্ধু বান্ধবদের সামনে আত্মীয় নিউ এদিকে। তো আমাকে কিন্তু, যেহেতু বাবার সাথে আমার একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, মিডিয়াতেও কিন্তু অনেকে জেনে গেছে যে আমার নাম নিউ, এবং অনেক শিল্পীরাও আমাকে ডাকে নিউ বলে, বা পার্সোনালি বলে নিউ। বাবা এটা এস্টাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, এটা বাবার দেওয়ার নাম। যারা বাবার সাথে কাজ করেছে তারা আমাকে নিউ বলেই চেনায়। দারুণ মজার। হ্যাঁ, তো এই আমি যখন বাবার সাথে ছোট থেকে ক্লাস 3-4 থেকে বেরোতাম, তখন আমার মনে পড়ে যে কিভাবে বাবাকে যে আমি শিখছি, সেটা আসলে মানে একদম প্রকৃতগতভাবে, যেরকম আমি কাঁদলেই আব্বা বলতো এই আলাউদ্দিন একটু ওকে কোলে নাও তো, একটু হারমোনিয়ামটা বাজাও ওর সাথে। তো আমি কিন্তু আলাউদ্দিন চাচার কোলে চলেছিলাম প্রায়, শুধু একবার না, দুবার না, অনেকবার। আর আমার কাছে এরকম যখন ক্যামেরাম্যান বা তখনকার সময় এডিটর, আব্বাদের সময়, তো যখনই আমি বিরক্ত বোধ করতাম, মানে কেন জানি বাবাকে তারা এত ভালোবাসতো, মানে বাবা যেন বদার না হয় আমার কারণে। আপনার কাছ থেকে আপনার ছোটবেলা পারিবারিক আবহ জানতে চাইবো। কেমন হতো আসলে আপনার সকালটা? সকাল থেকে উঠেই কি রেওয়াজ শুরু হতো বা গান আসতো বাবার, এরকম কিছু? ভাইয়া যেভাবে করে বলছিলেন যে আমাদের বাসায় ঠিক সেভাবে করেই সব
সব লেজেন্ডরা আসতেন, সব আমাদের পথ প্রদর্শক আমরা যাদেরকে এখন বলি, গাজী চাচা বলেন, মানে সবাই, মানে এমন কোনো মানুষ নেই যে নায়িকা, গায়িকা, নায়ক, গায়ক, পরিচালক, গীতিকার, মানে এমন কেউ কোনো সেক্টর বাদ নেই যে যেখান থেকে মানুষ আসছেন না। তো ব্যাপারটা ঠিক ওরকমই পরিবেশ ছিল। কিন্তু সকালটা আমি অবশ্যই বলবো, আপনাদের সাথে শেয়ার করতে চাইবো যে আমাদের বাসার পরিবেশটা যেটা, বাবা প্রথমে সকালবেলা উঠেই নামাজ পড়ে রেয়াজ করা শুরু করতেন। কিন্তু কখনো বাবা অথবা মা আমাদের দুজনকে, আমার ভাই রাজাবাসী এবং আমাকে কখনো ওইভাবে করে ওঠাতে হয়নি, আমার ওভাবে করে মনে পড়ে না। তো যখনই রেয়াজ শুরু হয়ে যেত, ঠিক রেয়াজের সময় দেখা যেত যে মাও বসে যাচ্ছেন এবং আমরাও কিভাবে কিভাবে যেন বসে যাচ্ছি। হয়তো কখনো প্রথম দিকে হয়তো ভয়ে বসতাম যে না, না বসলে হয়তো বেয়াদবি হবে, অথবা পরের দিকে হয়তো কখনো আলসেমি লাগতো যে না আচ্ছা ঠিক আছে যাব কি যাব না, কিন্তু তারপরও মনে হতো যে বেয়াদবি হয়ে যাবে, এটাও ছিল। তো এই জিনিসগুলো এই জন্য আমরা তখন বসতাম। এবং বাবা প্রথম থেকেই, বাবা খুব ধার্মিক মানুষ ছিলেন এবং যখন উনি সকালবেলা রেয়াজ করতেন, ওনার যে একটা বন্দেশ ছিল ভৈরো রাগের মধ্যে, তো ওটার মধ্যেও কিন্তু সেই ইসলামিক আমাদের কালমা যেটাকে আমরা বলি, সেই কালমাটাও ওখানে ছিল। সো এই যে একটা আবহাওয়া যে একদম অন্যরকম, মানে একেবারে অন্যরকম, সেই জিনিসটা এখন খুব বেশি মিস করি আমরা আসলে। আর গান ছাড়া আসলে কোনো কিছুই আমাদের আশায় ওরকমভাবে, এমনও হয়েছে যে এসএসসি পরীক্ষা কালকে, কিন্তু আমরা তার আগের দিনও হয়তো কোনো প্রোগ্রাম করে এসেছি। আচ্ছা, এবং এটাই একটা রুটিন, এটাই স্বাভাবিক, এটাই রুটিন এবং এটাই স্বাভাবিক। এমন না যে না পরীক্ষার সামনে বা এটা হচ্ছে আমি গান রেয়াজ করছি না বা এটা করছি না ওটা করছি না, এরকম কোনো কিছু না। মানে যেভাবে করে ডেইলি আমাদের রুটিনটা যেরকম খাওয়া দাওয়া সবকিছু ঠিক, রেয়াজটাও ঠিক ওরকমই। সো আসলে ওইভাবে করে আলাদা করে বলার কিছু নেই, মানে ওই, কিন্তু ওই পরিবেশটা, বাবা মা, বাবার কাছ থেকে শেখা প্রথম গান কি ছিল? সেই গানটা শুনতে চাই। জি, সেই গানটা শুনতে চাই। আচ্ছা, সরি, না ঠিক আছে। আমি হোমা পাখি চাই, আমি প্রজাপতি চাই, আমার লাল ফুল চাই, আমার সোনার পুতুল চাই। আমি হোমা পাখি চাই, আমি প্রজাপতি চাই, আমার লাল ফুল চাই, আমার সোনার পুতুল চাই। কি আদুরে একটা গান না? ভীষণ ভীষণ। এবং আমার নিকনেম হোমা ছিল, বাবা আমাকে হোমা বলেই ডাকতেন। হোমা আপনার নামের থেকেই? হোমা নাম থেকেই হোমা, এবং হোমা একটা পাখির নাম, যে পাখিটা যার উপর দিয়ে চলে যায় সে নাকি একেবারেই রাজা হয়ে যায় আর কি। তো এরকম ব্যাপার ছিল। তো হুমায়রা থেকেই হোমা, তো হোমা বলেই ডাকতেন। জি, পাখির নাম, এভাবে করে পাখি নাম। সোহেল ভাই, আপনার কাছে আসতে চাই। আপনি একাধারে গীতিকার, নাট্যকার এবং পরিচালক, এবং আপনার এই পথে আসা কিন্তু বাবাকে অনুসরণ করেই। বাবার কাছ থেকে আপনার এই যে অনুসরণ বা অনুকরণ, আপনার কখন মনে হয়েছে আপনি আসলে এই পথটা আপনার জন্য? আচ্ছা, এর মধ্যে একটা কথা না বললেই নয়, যে সেটা হচ্ছে যে ছোটবেলা থেকেই খুব ভালো ছাত্র ছিলাম। আচ্ছা, সেই ভালো ছাত্র বলতে এসএসসি পর্যন্ত খুবই ভালো ছাত্র ছিলাম। তো আমার রেজাল্ট দেখে আমার পরিবার কখনোই ভাবিনি যে আমি মিডিয়াতে আসব। আচ্ছা, তারা ভেবেছে এই ছেলে হয় ডক্টর হবে, নয় ইঞ্জিনিয়ার হবে, নয় ব্যাংকার হবে, নয় কিছু একটা ভালো পড়ালেখা করে, স্টুডেন্ট ভালো, যেহেতু স্টুডেন্ট ভালো, আমার উঠা বসা সব ভালো স্টুডেন্টদের সাথে, ভালো স্কুলে পড়েছি। তো আমি যে এই যে ছোটবেলা থেকে ক্লাস 3 থেকে 4 থেকে বাবার সান্নিধ্যে বড় হওয়া একটি ছেলে, এবং বাবাকে যে ছোটবেলা থেকে রেকর্ড করছি, মানে আমি খুব সহজ ভাষা বলি যে প্রতিদিন রেকর্ড করছি বাবার অঙ্গভঙ্গি, বাবার কথা বলার স্টাইল, বাবার ডিরেকশন স্টাইল, বাবার মুডস, বাবার বিভিন্ন
লোকজনদের সাথে কথা বলা, বাবার যে রাজকীয় একটা ভাব, এবং আমি তো কিছু কিছু জিনিস ভুলতেই পারি না। যেরকম বাবার সাথে যদি কখনো গাড়িতে আমি বিএফডিসিতে যেতাম, মানে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে, যখন এই জায়গাটা যেটা আমরা সংক্ষেপে এফডিসি বলি আমরা, তো ওই ওখানকার গেটকিপার থেকে শুরু করে একদম বাবা যখন গাড়ি স্লো করে ভেতরে একদম যেতেন শুটিং ফ্লোরে, আমার বাবাকে হাত নামাতে দেখিনি। সবাই হাত তুলে থাকে। সালাম দিচ্ছে আব্বা, মানে এই যে আমি ছোটবেলা থেকে এই দৃশ্যটা দেখি বাবার, আমার কাছে একটা ছবির দৃশ্যর মতো মনে হয়, যে একজন 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 নায়কের দৃশ্য হ্যাঁ, মনে একটা হয়। ফিল্ম স্টার যেমন হাত উঁচু হ্যাঁ, করে যেরকম থাকেন, হাত হ্যাঁ। উঁচু করে যাচ্ছে, যে তার যে সবার যে তাকে ভালোবাসে, সবাই যে তাকে সম্মান করে, তা সবাই যে তার সৃষ্টিতে একদম আপ্লুত বিভোর, তার সাথে না গেলে না চললে আসলে এটা বোঝা যাবে না। মানে ব্যাপারটা এরকম যে ছোটবেলা থেকে যেরকম আমাদেরকে শেখানো হতো, স্কুলের টিচার বা বাসায় মা যে বলতো যে মুরব্বিরা আসলে দাঁড়াবে, সালাম দিবে। তো আমি একটা দিন বুঝলাম যে একটি তারকা কখন হয়, যে এখন তাকে দেখে মানুষ এমনি দাঁড়িয়ে যায়, মানে কোনো প্রিপারেশন লাগে না। উনি এসছেন, আমার বাবাকে দেখে এই দৃশ্য আমার একদম অহরহ দেখা, যে কোথায় আসলো, চ্যানেল আসলো, সবাই দাঁড়িয়ে যাচ্ছে, সবাই। এবং আব্বা খুবই মাটির মানুষ, সবাইকে এই বসো, এটা করো, একদম খুবই সে গল্প করছে। এটা বাবা নিজে বুঝতেন কি না যে তাকে কত মানুষ ভালোবাসে, আমি তা জানি না। তো আমি যখন ওই আসল বা মূল প্রসঙ্গে আসি, তো আমি যখন এসএসসি পরীক্ষা পাশ করে হঠাৎ করে আমার মনে হলো যে আমি বোধহয় বাবার এত স্ক্রিপ্ট লেখা দেখেছি। আমি আরেকটা কথা, আমি কিন্তু ভালো ছড়া লিখতাম ছোটবেলা থেকে, এটা আমার বাবা প্রশংসা করতো, বিভিন্ন স্কুলে সংকলনে ছাপানো হতো। তো একবার আমি খুব কাঁদছিলাম ক্লাস 9-10-এর দিকে, আমার মনে নেই সময়টা। তো বাবা জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, তুমি কাঁদছো কেন, সমস্যা কি তোমার? তখন বলছে, বাবা আমার দুটো কবিতা হারিয়ে গেছে, সংকলনে ছাপাবো, আমার কাছে মনে হচ্ছে আমি জীবনের শ্রেষ্ঠ দুটো কবিতা লিখেছি। তো এটা যদি চুরি হয়ে যায় আমি কিভাবে আর লিখবো, আমার তো মানে মনোবলই ভেঙে গেছে। হ্যাঁ, তো আব্বা কিছু বললেন না, বলে যে তুমি পড়ো। পরে যখন রাতে ঘুমোতে গিয়েছি, পরের দিন স্কুলে যাব, মানে এই দৃশ্যগুলো আসলে খুব সুন্দর। আমি দেখি যে বাবা এসে আমার পাশে আমার কপাল চুল নাড়িয়ে দিয়ে বলছে যে বাবা, তোমার ভিতরে যদি কারখানা থাকে, শোরুম দিয়ে কি করবে? এরকম দুই একটা, তখন এই কথার ভার কি আপনি বুঝেছিলেন? না, বলে তখন দু একটা কবিতা দিয়ে কি হবে, দু একটা খেলনা দিয়ে কি হবে? তুমি যদি খেলনাই বানাতে পারো, তো খেলনার লোভ করো না, ইউ ক্যান ক্রিয়েট, তুমি করতে পারবে। এই কথাটা আমাকে খুব নাড়া দিয়েছে। টাচ করতো, যে সামহাও আই ক্যান ডু ইট দ্য জব। তা আমি জাস্ট কলেজ লাইফে একটা নাটক লিখে ফেললাম। মা জানলেন, মা জেনে বাবাকে বললেন যে তোমার ছেলে তো একটা নাটক লিখে ফেলেছে। তো ভীষণ মানে মানে আমি বুঝলাম না বাবা রেগে গেছেন কিনা জানি না, আমাকে ডাকছেন, নিয়েও নিও, এভাবে বাসায় ডাকছে। তা আমি আসলে বলছি, তুই নাকি নাটক লিখছিস, তুই কি পারিস এগুলো লিখতে? তা আমি কিছু বললাম না, যে আমি লিখেছি বাবা, নিয়ে আসো। মানে একদম মনে হচ্ছে আমার সামনে প্রিন্সিপাল বসে আছে, আমার হাত পা কাঁপছে, মানে আমি একটা পরীক্ষা দিয়েছি, সে পরীক্ষাটা এখন এক্সামিন হবে। তা আমি খুবই ভয়ে ভয়ে আমার স্ক্রিপ্টটা আমি বাবার হাতে তুলে দিলাম। আমার বাবা একটার পর একটা পৃষ্ঠা উল্টাচ্ছেন, খুব দ্রুতই পড়ছে বলে মনে হচ্ছে, যে আমার বাবা মানে ধরতে পারছেন আমার সংলাপগুলো বা সিচুয়েশন। কিন্তু আমি তো দিয়েছি কিংবদন্তির হাতে, তার তো এক্সপার্ট, সে তো এক দেখাতেই তার কারেকশন হয়ে যাচ্ছে। দেখে তারপরে সে আমাকে বললেন, যে টেবিলের উপরে রেখে বললেন যে যতটুক পড়লাম খারাপ না, কিন্তু একটা কথা তোমার জানতে হবে বাবা, আচ্ছা কি, কেউ একটা নাটক লিখেই নাট্যকার হয়ে যায় না। আচ্ছা, দারুণ। আপনাদের এই যে জীবনের প্রথম ধাপের পরীক্ষাগুলো যে বাবার কাছ থেকে দিয়ে উত্তীর্ণ হতে হয়েছে এবং একটা পর্যায়ে এসে আপনারা আজকে রেজাল্ট পেয়েছে, সেই গল্পটা আমি শুনবো। তারপরে হলো কি, আমি হতাশ হয়ে রেখে দিলাম, কারণ বাবা মা দুজনেই আমাকে লেখাপড়ার দিকে চাপ দিচ্ছিলেন। তা আমি করলাম কি, একদিন একদম লুকিয়ে বাংলাদেশ টেলিভিশনে চলে গেলাম। বাংলাদেশ টেলিভিশনে চলে গেলাম এই কারণে যে বাবার সাথে যেতে যেতে সবাই চিনতো, সেই গেটকিপার থেকে প্রডিউসার সবাই চিনতো। আমাকে দেখলেই বলতো তোর বাবা এসছে, আমি বলতাম যে আছে পিছনে, মানে এরকম একটা বলতাম আর কি।
ঠিক সেই একটা বুদ্ধি মাথায় নিয়ে আমি ওই স্ক্রিপ্টটা নিয়ে বিটিভির সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে গেটকিপার, প্রথমে লেখা নাটকটা নিয়ে? হ্যাঁ, ওটা নিয়ে, যেটা আব্বু আচ্ছা। বলেছিল যে পরে দেখবো বা পরে পড়বো। তো গেটকিপার দেখে বলতেছে আমাকে যে তোমার বাবা আসছে? আমি বলছি, আছে পিছনে। বলেই আমি ভিতরে ঢুকে গেছি। তো ঢুকে গিয়ে আমি খুঁজতেছি, সব প্রডিউসার তো আমার চেনা, আমাকে দেখে কিরে বাবা তোর বাবা আসছে নাকি, সবাই আদর করছে, আমার ঘরে আয়, আমার ঘরে আয়, তোর বাবা কোথায়। তো আমি সবাইকে একই কথা উত্তর দিচ্ছি, বাবা পেছনে, পেছনে। বাবা আসবে। তো হঠাৎ করে আমাকে একজন বললো যে ফারুক ভুঁইয়া নামে একজন নতুন প্রযোজক হয়েছেন, উনি এখানে বসেন। তা আমি স্ক্রিপ্টটা নিয়ে ওনার ঘরে গিয়ে খুব সাহস করে বললাম, আঙ্কেল আসসালামু আলাইকুম। উনি বলছে যে হ্যাঁ কে? তো বললাম যে আমি সোহেল আরমান, আমি আমজাদ হোসেনের ছেলে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমার দেখেছি। হ্যাঁ কি কিছু বলো, তোমার বাবা আসছে? আমি বলছি যে আসতেছে, একই কথা। বলছে চাচা আমি একটা স্ক্রিপ্ট লিখেছি। তা তখন উনি আমার দিকে এত মানে অবাক হয়ে থাকলেন, স্ক্রিপ্ট মানে তোমার বয়স কত? আমি বলছি ম্যাট্রিক দিয়েছি, এসএসসি দিয়েছি। বলছে তোমার বাবা দেখেছে? আমি তো একদম বললাম যে হ্যাঁ দেখেছি। কনফিডেন্ট একদম। হ্যাঁ, কি বললো বাবা দেখে? বলছে খুব ভালো হয়েছে। তো উনি বললো যে ঠিক আছে বাবা রেখে যাও, আমি পরে দেখবো। তা 3-4 মাস পরে যখন আমি কলেজে ভর্তি হব এরকম একটা ব্যাপার, আমি বাসায় ঢুকছি, আমার মা দরজা খুলে আর পুরাটা খুলছে না। কাই তুই বিটিভিতে গিয়েছিলি? তোর সাহস তো কম না, তুই বাবা ছাড়া বিটিভিতে গেছিস? আমি বলছি, আমাকে ভিতরে ঢুকতে দাও, আমি গেছি, এমনি গেছি বলে। না, বিটিভির থেকে ফোন আসছে যে তুই স্ক্রিপ্ট জমা দিয়েছিস এবং সেই স্ক্রিপ্টটা প্রডিউসার নাটক করতে চাচ্ছে। সিরিয়াসলি? সিরিয়াসলি। দারুণ। তো আমার কাছে মনে হলো 10টা ঈদের সমান। আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুশি। তো এটা নিয়ে বাসা আব্বু আম্মু কথাটা কোন স্ক্রিপ্ট এরকম কথা। পরের দিন আমি বিটিভিতে গিয়েছি, আমাকে প্রডিউসার বলছেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি জাস্ট 3 সেকেন্ডে। তো বলছে যে তুমি একটু বাবা বসো, তোমার প্রান্তিকের সাইন হবে এটা। তখন মোস্তাফিজুর রহমান চাচা, যার কাছে আমি কৃতজ্ঞ। তা একটা সময় ডাক পড়লো, আমি গিয়ে দেখি বাবা আর উনি বসে আছে রুমের। আমি দরজা খুলতেই দেখি যে বসে। আমি তো আর যাবো না। তো আমাকে যখন টেনে নিয়ে গেলেন ফারুক ভাইয়া, যে তোমার বাবা আছে, তাদের কি হয়েছে, সুবিধাই তো হবে। তখন মোস্তাফিজ চাচা তখনকার জিএম ছিলেন, উনি আমাকে বললেন যে তুমি কিভাবে লিখেছো বাবা? আমি যে ঢাকা ইউনিভার্সিটির উপর একটা লিখেছি, আমার অভিজ্ঞতার থেকে লিখেছি। এবং নাটকটার নাম ছিল সবুজের হলুদ ব্যাধি, যেটা প্রান্তিকের শ্রেষ্ঠ নাটক হয়েছিল পরবর্তীতে। কি কঠিন একটা নাম সেই সময়, হ্যাঁ। সবুজের হলুদ ব্যাধি। হলুদ ব্যাধি। মানে আমাদের ইয়াং জেনারেশনটা হচ্ছে গ্রিন, তাদের যে হলুদ ব্যাধিটা হয়, মানে পাতার মতো ঝরে যায় তাদের জীবন থেকে। আচ্ছা, ইটস লাইক দ্যাট। মানে ডেথ একটা থট। হ্যাঁ। তো আমার বাবা বলছিল যে মোস্তাফিজ আর একটু ভাবো, আমি একটু পড়ছিলাম, আমার কাছে কেমন জানি। তখন মোস্তাফিজ চাচা আমার বাবার বন্ধু থাকার কারণে আমাকে, আমজাদ স্ক্রিপ্টটা খুবই ভালো, তুমি এত সংশয় প্রকাশ করো না, তোমার ছেলে ভালো লিখেছে, আমাকে প্রডিউসার বলেছে। আমার কাছে তখন বাবাকে মনে হচ্ছিল এনিমি ব্যাপার, যে কি ব্যাপার, বাবা কেন বাবা থামাচ্ছে? দিচ্ছে না কেন? কিন্তু বাবা যে আমার কোয়ালিটি এনশিওর করছে সেটা তো বুঝতে পারছি না। কিন্তু আমি তো যাই হোক, তারপরে সেই নাটকটা হলো। আমার বাচ্চা মানে আমার 16 বা 17 বছর হওয়ার কারণে সবাই একটু ছিল। তারপরে মোস্তাফিজ চাচা যখন স্পেশালি এটাকে গ্র্যান্ড করলেন, তারপরের থেকে আমার জীবনটা ঘুরে গেল। যে যখন সবুজের হলুদ ব্যাধিটা আসলো এবং তৌকির ভাই, আফসানা মিমি, শহীদুজ্জামান সেলিম, জহিরুল আঙ্কেল, শর্মিলি আন্টি, তারপরে ইনারা যারা অভিনয় করলেন আমার পছন্দের, তারা তখন তারাই আমাকে ভালোবেসে ফেললেন। বলা যায় ভীষণ অল্প বয়সে আপনি স্টারিজম তা পেয়ে জানি না, গেছেন। কিন্তু আমার জীবনটা বদলালো ওখান থেকে। মানে টার্নিং পয়েন্ট বলি বা ফার্স্ট শুরুটাই বলি, ওখান থেকে শুরু। হ্যাঁ। হুমায়রা আপা, ভাইয়ার গল্প তো শুনলাম, আপনার জীবনের আপনার বাবার কাছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্পটা শুনতে চাই। আমার জীবনে শুধু বাবা তো নয়, বাবা মা দুজন। বাবা মা দুজনেই। পরীক্ষা উত্তীর্ণ বলবো না, তখন তো ক্যাসেট ছিল, ক্যাসেটের যুগ ছিল। তো বাবার সুর করা এই গান আমরা করছি, মনোবল নাম ছিল, এবং এটি ছিল আমাদের পাঠ্যপুস্তকের বিভিন্ন কবিতার উপরে গান করা হয়েছিল। ওটাতে ছিল সকালে উঠি আমি মনে মনে বলি, তারপরে বাবুরাম সাপুরে, বাঁশ বাগানের মাথার উপর, এই ধরনের সবগুলো গান ছিল। তো
যখন আমাদেরকে গানটা শিখিয়ে দেওয়া হলো, বাবা আমাকে শেখালেন, মা ট্রেনিং দিচ্ছেন, বাবা সুর শেখালেন এবং মা এক্সপ্রেশনের ট্রেনিংগুলো দিচ্ছেন যে কিভাবে কি করতে হবে। তো কোনোভাবেই তাদের দুজনকে আমি আর আমার ভাই দুজনেই আমরা ছোট তখন, তো কোনোভাবেই তাদের দুজনকে আমরা কোনোভাবেই স্যাটিসফাই করতে পারছি না। স্যাটিসফাই তো দূরের কথা, এসও করতে পারছি না। আপু তখন স্কুলে ছিলেন? তখন স্কুলে ছিলাম, আচ্ছা, হ্যাঁ। তখন স্কুলে ছিলাম, খুব ছোট ছিলাম তখন। তো কোনোভাবেই তাদের দুজনকে কোনোভাবেই স্যাটিসফাই করতে পারছিলাম না। তো বারবার ট্রাই করছি, মানে প্র্যাকটিস করছি। যেদিন ইয়েতেও যাব, স্টুডিওতে যাব, আমার মনে আছে রিদম স্টুডিওতে সম্ভবত ফার্স্ট রেকর্ডিং। তো রিদম স্টুডিওতে যাব, তখন আমাদেরকে বলছে যে ঠিক আছিস তো, ঠিকঠাকভাবে প্র্যাকটিস হয়েছে তো। তো এই যে বললো প্র্যাকটিস হয়েছে তো, তো তখনই তো নার্ভাস শেষ। শেষ। মানে যাও একটু কনফিডেন্স এসছিল, তখনই সব তো শেষ। পুরোপুরি শেষ হয়ে গেল। আর রাজার বয়স আরো ছোট ছিল, তো রাজা তো অতটা বুঝতে পারছে না, কিন্তু আমি তো ওর থেকে বড়, তো আমি তো ওর 4 বছরের বড়। তো আমার ভিতরে যা ছিল আমি তো একেবারেই শেষ হয়ে গেলাম তখনই। তো তারপরও মা আবার তখন একটু বললেন যে না না ঠিক আছে, ও পারবে ইনশাল্লাহ, ওরা দুজনেই পারবে, ওদেরকে ট্রেনিং ভালো করে করানো হয়েছে, প্র্যাকটিস করানো হয়েছে। তো নিয়ে গেল, আমরা দিলাম, দেওয়ার পরে ওখানে মানে সবাই তো বাহবা করছেন, কিন্তু বাবার মুখ দিয়ে এবং মায়ের মুখ দিয়ে কোনোভাবেই কোনো কিছু শুনতে পাচ্ছি না। মানে একটু হাসি মুখ, কিন্তু মানে একটা হয় না যে বাহ খুব ভালো হয়েছে বা এটা সেটা এইভাবে করে বলা, সেটা তো কোনোভাবেই হলো না। তো আমরা তো ভীত সন্ত্রস্ত হয়ে দুজনেই ফেরত আসলাম। তারপরে পুরো রেকর্ডিং শেষ হলো, আমাদের 12টা গান ছিল, তো ওটার মধ্যে বাবা মারও ওখানে ভয়েস ছিল, মানে আমাদের 4 জনেরই ছিল ইনফ্যাক্ট। তো শেষ হওয়ার পরে যখন রিলিজ হলো ওপার বাংলায়, এটি অনেক অনেক বেশি, ওনারা খুব বেশি প্রশংসা পেল, মনোবল এই ক্যাসেটটি খুব বেশি প্রশংসা পেল। এবং আমি পরে বাঁশবাগানে মাথার উপর এই গানটিতে আমি তখন একটি অ্যাওয়ার্ড পাই, শহীদ ওসমানী অ্যাওয়ার্ড। আপু শুনতে চাই দিলেন আবারও সারে মা পানি নি নি সা, পানি সারে নি ধা নি পা, সা নি দা পা দা মা গা, রে গা নি সা। তোমাকে বৃষ্টি দেখাবো বলে নিয়ে এলাম মেঘের দেশে, তোমাকে বৃষ্টি দেখাবো বলে নিয়ে এলাম মেঘের দেশে। মেঘেরা যেথায় করেছে মেলা, মেঘেরা যেথায় করেছে মেলা, পাহাড়ে রঙে ভেসে, তোমাকে বৃষ্টি দেখাবো বলে নিয়ে এলাম মেঘের দেশে। দারুণ আপা, দারুণ। ভাইয়া আপনার কাছে আসি, এই যে বাবার গল্প শুনছিলাম, বাবার ছায়া, বাবার স্মৃতি, মানে আপনাদের আজকের যে আপনি সোহেল আরমান, সেটা বাবার কারণেই। 2018 সালে আপনার বাবার মৃত্যুর পর আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, তোমার ফেলে যাওয়া জিনিসগুলো মা এখনো সাজিয়ে রাখেন। বাবার অবর্তমানে, বাবার এই অপূর্ণতা আপনারা কিভাবে সামাল দিয়েছেন, বা ওই সময়টাতে আপনি নিজেকে কিভাবে সামাল দিয়েছেন? আপনার কি এখনো কখনো মনে হয় যে হয়তো বা বাবা যদি থাকতো, আপনার যে কোনো সিদ্ধান্ত নিতে আরো সহজ হতো, বা থাকে না বাবার একটা গাইডেন্স? আসলে হয়েছে কি, মানে প্রতিটি মানুষের জীবনে একটা পরিবার থাকে, এবং সেই পরিবারের দুটো একদম কি বলবো হার্ড করে, একদম হৃদয়ের অন্তঃস্থলে যারা জায়গা করে নেন, সেটা বাবা মা। বাবা প্রত্যেকটা পরিবারের বাবার চলে যাওয়া, মার চলে যাওয়া যেরকম হৃদয় বিদারক,
মেনে নিতে পারে না তার পরিবার, সেটা যতই বয়সকালে যান বা যতই আর্লি স্টেজ যান, মানে এই সম্পর্কটা মানে এতটা বেশি, মানে আমার কাছে মনে হয় এতটা বেশি হৃদয়ের, মানে এত বেশি মানে প্রকৃতগতভাবে টান, এটা আমি আমার মতো করে বুঝি যেরকম, ঠিক সেরকম সবাই বোঝে। তবে আমার কাছে বাবা, যে বললাম ছোটবেলা থেকে বাবাকে নিয়ে যখন বড় হয়েছি আমি, অনেকে বলে আমার সন্তানকে নিয়ে বড় হয়েছি, আমার চোখের সামনে বড় হয়েছে। তা আমার কাছে মনে হয় আমার চোখের সামনে আমার কাছে বাবা আস্তে আস্তে বড় হয়েছে আমার কাছে। মানে এই কথাটা অনেকটা একটু হয়তো একটু সাহিত্য মনে হলো, কিন্তু আমি যে কিছু একটা হব এটা বাবা বুঝতে পেরেছিলেন, যার কারণে আমার বাবা আমাকে এতটা সান্নিধ্য দিয়েছে। কারণ আমি আমি শুনেছি, সবার কাছে শুনেছি পরিবারের, বাবা যখন লিখতেন তার লেখার যে জায়গাটা সেটা খুবই মানে রেস্ট্রিক্টেড ছিল, কেউ যেতে পারবে না, দরজা বন্ধ, সব বন্ধ, বাবা লিখছেই তো লিখছে, লিখছেই তো লিখছে। এমনও হয়েছে সকালে গেছে, দুপুরে আম্মা দরজা ধাক্কাচ্ছে, খাবে না, পরে খালি একটা কথা এরকম আসতো। তো ওখানে আমি থাকতাম মাঝে মাঝে ভেতরে ওই দরজা বন্ধের মধ্যে, আমি খেলতাম। তা একদিন নাকি যখন আমার বয়স 6 কি 7 এরকম হবে, তখন বৃষ্টি হচ্ছিল প্রচুর। তো বাবা বলছিল যে তুমি জানালা থেকে সরে আসো, কারণ বজ্রপাত হচ্ছে। তখন আমি বাবাকে বলছি যে বাবা চলো ডক্টরের কাছে যাই। তখন বলছে তোমার তো ঠান্ডা লাগেনি, ডক্টরের কাছে যাবো কেন? তখন আমি বলছিলাম যে এই যে গাছটা ভিজে যাচ্ছে, ওদের সর্দি হবে না, ওদের ঠান্ডা লাগবে না? তা আমার বাবা এই কথাটা সবাইকে বলেছে যে আমার ছেলে যে ভাবতে পারে, বৃষ্টির কথা, বৃষ্টিকে দেখতে পারে, গাছেদের কথা শুনতে পারে, ও কিছু একটা হতে পারে, হয়তো হতে পারে। এই যে প্রকৃতির ডাক শুনতে পাওয়া, ফিল করা, এই বাবাটাকে আমি হারিয়েছি যখন বামরুনগ্রাদ হাসপাতালে, যখন আমি সিস্টার বললেন এবং এত সুন্দর করে বললেন আমাকে যে ফোন ধরতেই তো ভয় লাগতো, যেখানেই থাকতাম শেষের দিকে মনে তো এই বুঝি কিছু একটা খারাপ কথা। সেই দিনটা এসেই গেল। তো ফোন যখন ধরলাম, বলো যে আমান প্লিজ কাম, দ্য এঞ্জেলস আর ওয়েটিং, ইউর ফাদার উইল গো। এত সুন্দর কথা বলেছেন যে সমস্ত মানে এঞ্জেলস মানে ওদের মানে দেবতার এসে গেছে, এখন আমার বাবাকে নিয়ে যাবে। তো আমি গেলাম এবং তখন আমি একা ছিলাম, শুধু বাবা আর আমি যে কাউকে জড়িয়ে ধরে কাঁদবো, সব অচেনা মানুষ, সেখানে আমি কাঁদতে পারছি না, চিৎকার করতে পারছি না। এটা আমার জন্য ভয়াবহ একটা কষ্টের ছিল। এবং আমি যখন বামরুনগ্রাদ হসপিটাল থেকে নিচে নেমেছি, যেহেতু ওখানে বিভিন্ন চ্যানেলে বাবার মৃত্যু সংবাদ ছড়িয়ে গিয়েছিল, মানে এত প্রবাসী যারা, আমি এটা দেশে তো আছেই, কিন্তু ওখানে প্রায় 200-300 লোক মানে জড়ো হয়ে গেছে অলরেডি। আমি ওখান দিয়ে হেঁটে যাচ্ছি আর সবাই আমার কেউ পিঠ চাপড়ে দিচ্ছে, কেউ আমাকে জড়িয়ে ধরছে, খালি বলছে মিয়া ভাইটা নাই, ভাই থাকলো না। তো এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমি মনে হচ্ছিল যে আমি এখনই জ্ঞান হারায় ফেলবো। যাই হোক, সেটা পরে এর বললে অনেক গল্প হবে। তো সেটা সামলে নেওয়া যায় না আসলে, কারণ বাবার রুমে ঢুকলে আসলে আমি পারি না। হুমায়রা আপা, আপনার 2014 সালে বশির আহমেদ আমাদের ছেড়ে চলে যান। তার পরবর্তীতে আপনাদের পরিবারে যে হঠাৎ একটা ধাক্কা, যে বাবা নেই, সেই চাপটা সামাল আপনি কিভাবে দিয়েছেন, আমি সেটা শুনতে চাই। এবং এর পরবর্তীতে আপনি যখন বাবার গাওয়া গানগুলো নিয়ে স্টেজ পারফরমেন্স করতেন, ওই সময় ফিলটা কি আসতো? ঈদের দিনে এইসব কথা আসলে বলার না, তারপরেও বলছি বাবা মাকে নিয়েই তো আমরা। তো যখন লাস্ট ডায়লগ ওটা ছিল, এরপরে কিন্তু আমি কথা বলেনি। তো না কথা বলাতে তো বাবুর মাথায়, বাবু মিন্স রাজার মাথায় তো ওটাই ছিল যে মা বলেছেন যে পাপাকে শুতে, ওনার পাশে শুতে। তো জায়গা দেখতে গেল, তখন আমাকে এসে মন খারাপ করে বলছে, আপা আম্মির জায়গা তো ওইখানে হলো না, কোথায় কি হবে? তো আমরা দুজনেই খুব আপসেট এবং দুজনেই খুব বেশি হয়ে গেলাম যে আল্লাহ, আমি বললেন আর এটা করতে পারছি না। আল্লাহর কি লীলা খেলা, যখন আম্মিকে নিয়ে যাওয়া হলো তখন দেখছে যে পাপা যেখানে, মানে পাপা এইভাবে শুয়ে আছেন এবং মা আম্মিকে এইভাবে করে শোয়ানো হয়েছে। মানে তখন আমরা ভাবলাম যে এটা কি হলো।
তো এই জন্য দুজনের জন্যই আমরা একটাই প্ল্যাকার্ড রেখেছি, নামটা এই পাশে পাপার নাম, এ পাশে আম্মের নাম, একটা জায়গাতে। ভাইয়া শেষ একটা কথা Sorry, I'm লাটিফ, sorry. হুমায়রা এবং সোহেল আহমেদ ভাই, আপনারা আপনাদের বাবাদের অসমাপ্ত কাজ বা বাবাদের কাজগুলো যেন আরো 30-40 বছর টিকে থাকে, সেজন্য সন্তান হিসেবে আপনারা কি কোনো প্রজেক্ট হাতে নিয়েছেন বা আপনাদের কোনো পরিকল্পনা আছে? আমি ইতিমধ্যেই গত ঈদ সংখ্যায় বাংলাদেশ প্রতিদিনে এই প্রথম আমি লিখেছি বাবাকে নিয়ে। বাবাকে সবাই যেভাবে চেনে সেভাবে নয়। আচ্ছা। বাবার সাথে খুব অন্তরঙ্গ হওয়ার কারণে যে কথাটা আমি বারবার বলছি, আমি বাবার অনেক গল্প জানি, যে গল্পগুলো শুধু আমার মনে হয়েছে যে বাবা আমার সাথে শেয়ার করেছেন, সেই কথাগুলো সেটা নিয়ে আমি ছোট একটি গল্প অলরেডি লিখেছি। বাংলাদেশ পথে আরও লিখব, জি। হয়তো পিতৃকথা বা বাবার কথা। হয়তো আমি সামনেই একটু এই প্রথম বাবার কারণেই হোক বা আমাকে অনেকেই অনুপ্রেরণা দিচ্ছে, বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন বন্ধুবান্ধব, বিভিন্ন শিল্পী, বিভিন্ন পরিচালক বলে যে তোমার হাতে যেহেতু লেখাটা আছে তো বাবার মতো লেখো না, এটাই বাদ আছে তোমার, যে একটু সাহিত্যে, যেহেতু তুমি গান লেখো, তোমার গান অনেক পপুলার হয়েছে, তুমি নাটক লেখো, তো ওয়াই নট ইউ গো ফর দ্য গল্প উপন্যাস, তুমি সেটাতে যাও। আমি চেষ্টা করছি এবং সেখানে আমি বাবাকে দিয়ে শুরু করব। বাবাকে নিয়ে কথা যতটুকু বলা যায়, মানুষের কাছে বাবাকে আনা যায়, এবং বাবাকে নিয়ে একটা ছবি বা একটা চলচ্চিত্র করার আমার মানে খুবই ইচ্ছে। আমরা হয়তো অপেক্ষা করব সেদিনের জন্য। সময় সুযোগ জি। অর্থ সবকিছু মিলে সুযোগটা হয়ে জি, গেলে হুমায়রা আপা, আপনার আমরা ইতিমধ্যে 2019 থেকে আমরা বাবার নামে বশির আহমেদ সম্মাননা, এটা আমরা শুরু করেছি। জি। আমরা পার্সোনালি শুরু করেছি। এটাতে আমরা সম্মাননা দেই বাবার নামে এবং বাবার ছবি দিয়ে দেই, এবং এখানে আমরা সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার, যন্ত্রসঙ্গীত শিল্পী, বিশেষ ব্যক্তিত্ব যারা বাইরের দেশে থাকেন তাদেরকে এভাবে করে আমরা সম্মাননা দেওয়ার চেষ্টা করি। এবং বাবার গানগুলো এখনকার শিল্পীকে দিয়ে আমরা গাওয়াই, এবং এই গানগুলো আমরা চাই যে বাবার গানগুলো যেন সবার মুখে থাকুক। আমরা চাই না যে শুধু মানে ওই যে বলে না যে কপিরাইটের জন্য যেন কেউ না গাইতে পারে, নট দ্যাট। বাবা তো আমাদের শুধু নন, দেশের প্রথমে তো সম্পদ। দেশের উনি, জি। তাই না? তো সবার অধিকার আছে। তো এই জন্য আমরা চাই যে সবাই গাক এই গানগুলো, এবং আমরা আর্কাইভ করছি, আমাদের মতো করে আমরা আর্কাইভ করছি। বাবার যে স্কুল আছে, একাডেমি আছে, সঙ্গীত বিদ্যালয়, সারগাম মিউজিক্যাল একাডেমি, এটা আমরা এখনও চালাচ্ছি। আমরা বাবা এবং মায়ের যে কোর্সটা আছে ওই কোর্সটা দিয়েই আমরা শেখাই মানে ওনাদের সাথে আমরা প্র্যাকটিস করি বাচ্চাদের সাথে। বাবা সবসময় বলতেন যে আমি কোনো শিক্ষক নই, আমি তোমাদের সাথে আমিও প্র্যাকটিস করি, সো আমরাও তাই করি। সেটাই, একজন বশির আহমেদ এবং একজন আমজাদ হোসেন যুগ যুগ আমাদের মাঝে বেঁচে থাকবে, তাদের শিল্পকর্ম দিয়ে সেই প্রত্যাশা আমাদের সবার। ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে আমার এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক শেষ ধন্যবাদ। করছি অনুষ্ঠানটি। এই ছিল পরম্পরা তারকার আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, 24 ঘন্টা ডিবিসি নিউজের সাথেই থাকুন।